Someone, somewhere is waiting for me. গ্রিন হাউস সকাল 10টা। ইনি যে রান্নাঘরে কাজ করছেন ইনি হচ্ছেন এই বাড়ি কর্তার ওয়াইফ, মানে জিয়ন আরএমের ওয়াইফ জিয়ন গে। আর এনার পাশে যে রান্না করছেন ইনি হচ্ছেন এই বাড়ির ছোট ছেলের ওয়াইফ, জিয়ন আয়ু, মানে জিয়ন জেহপের ওয়াইফ। হ্যাঁ রাই, তুই কি জেহপকে ডেকে তুলিসনি নাকি পড়ে পড়ে ঘুমাচ্ছে এখনো? আমি তো দেখেছিলাম হয়তো রেডি হচ্ছে। জিন রান্নাঘর থেকে ডাক দিলেন, হ্যাঁ গো তোমাদের হয়েছে নাকি পরের বেলাটা নিয়ে যাব? এখন রেডি হতে তোমাদের দেরি হয় আর পরে অফিস যেতে লেট হলে আমাদেরকে বকা দাও যে আমরা নাস্তা দিতে দেরি করেছি। আসবা নাকি আমি যাব তোমাদেরকে আনতে? সাত ঠিক করতে করতে বললেন আরএম সাহেব। হ্যাঁ আসছি। এসে যে বৌদি খাবার দাও, খিদে লেগেছে, একটু লেট হয়ে গেল, রাগ করো না প্লিজ। আরে মা জেহব ডাইনিং টেবিলে বসতে জিন তাদেরকে খাবার বেড়ে দিতে লাগলো, আর আয়ু তিনি রান্নাঘর থেকে এটা ওটা নিয়ে আসছেন। তারা খাবার খান, তাতে আমি কিছু কথা বলতে চাই। তো চলো দেখি। ইনি হচ্ছেন জিয়ন আরএম, এই বাড়ির কর্তা। এনার নিজস্ব একটি চালের ফ্যাক্টরি আছে। গ্রাম থেকে কম দামে ধান কিনে এনে শহরে এনে ফ্যাক্টরিতে চালে রূপান্তরিত করে সেটাকে বাজারে বিক্রি করে। এই কাজ ইনি 20 বছর ধরে করছেন। সেই সুবাদে তার টাকা পয়সা কোনো দিক থেকে কম নেই। তার বড় ছেলে জিয়ন জাংকুক ইউকেতে জব করে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে, আর তার মেয়ে জিয়ন জিবিন সেই দেগুতে পড়াশোনার সূত্রে হস্টেলে থাকে। এটারও কারণ আছে। ইনি জিয়ন জিহব আরএমের ছোট ভাই এবং আয়ুর হাজবেন্ড। এনার শহরে দুটো শপিং মল আছে বড় বড়, সেই সুবাদে এনার টাকা পয়সা কম নেই। এনার বড় ছেলে জিয়ন সুগা ওই ইউকেতে জাংকুকের সাথে জব করে একসাথে ইন্টারন্যাশনাল কোম্পানিতে, আর ছোট মেয়ে জিয়ন তিয়ং এই জিমিনের সাথে দেগুতে পড়াশোনা করে হস্টেলে থাকে। বলছি হ্যাঁ গো, জাংকুক আর সবার সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ কালকে কথা হয়েছে তাদের সাথে। অফিসে প্রমোশন হয়েছে তাদের, তাই দুজন এই মাসে আসতে পারবে না, অনেক কাজ বেড়ে গেছে তাদের। 2 মাস পর বেক করছে তারা। এই বলে আরএম খাওয়া থেকে উঠে বেসিনের দিকে চলে গেল হাত ধুতে, আর তার পেছনে যেহেতু উঠে গেল খাওয়া থেকে। তখন জিন আয়ুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, কারণ 6 বছর হলো তাদের ছেলে মেয়েগুলো বাড়ির বাইরে আছে। এটারও কারণ আছে, মায়েদের মন তো মানতে চাইছে না, তাই তাদেরকে দেখার জন্য মনটা আনচান করছে। আরে মা যেহেতু বুঝতে পারছে তারা কি করবে, তাদের ছেলে মেয়েগুলো এত জিদ্দি হয়েছে, কথা বুঝতে চায় না। কিন্তু এখন তো তাও জাংকুক সুগা বাড়ি আসতে চেয়েছে। আগে তো বাড়ি ফেরার কথা উঠলে ফোন কেটে দেয়, আর তে আর জিমিন তো ফোন ওঠানোর নামই নেই। যখন ফোন ওঠায় বাড়ি ফেরার কথা উঠলেই তারাও ফোন কেটে। আরে মা যেহব সময় হয়ে গেলে জিন আর আয়ুকে বিদায় জানিয়ে তারা অফিসের জন্য বেরিয়ে চলে যায়। 순간은 바로 제가 태어났을 때라고 생각합니다. 제가 태어나면서 많은 가족분들을 곁에서 웃고 있었다는 것을 생각하면 더없이 행복해요. 이 세상에서 태어나지 않아 당당을 좋아할 수도 없었겠죠. 살면서 많은 일을 겪었던 저는 세상에서 태어날 가장 행복한 감사하게 생각하고 있습니다. আর হচ্ছে না আমার দ্বারা এইসব পড়াশোনা। তাহলে কি করবি? কালকে পরীক্ষা স্যারকে নাম্বার দিয়ে বলবি যেন পাস করিয়ে দে। এই কথাটা আমার মাথায় আসেনি কেন আগে? জিমিনের তো বেস্ট আইডিয়া। স্যার আমার দিকে এমন ভাবে তাকায় যেন আমি ওনার বউ। জিমিন জিমিন জিমিন, আই লাভ ইউ।
পড়তে বস, নাটক করবি না। পুরো বছর ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেরিয়েছিস, এখন পড়তে বস বই। প্লিজ, আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে বই। তাহলে আমরা কার পায়ে দাঁড়িয়ে আছি? এই হচ্ছেন আমাদের গল্পের প্রথম হিরোইন কিম তাইয়ং। এনার স্বভাব এত দুষ্টু এন্ড প্র্যাকটিক্যাল। এনার সম্পর্কে গল্পেই জানতে পারবা, তো চলো। ইনি হচ্ছেন আমাদের গল্পের দ্বিতীয় হিরোইন জিয়ন জিমিন। এনার স্বভাব, ইনি শান্ত ছেলেদের থেকে একটু দূরে থাকেন। বাকি জিনিসগুলো আমরা গল্পে জেনে নেব। তারপর জিমিন তেকে জোর করে পড়তে বসালো, কারণ তারা সারা বছর কিছু পড়েনি আর তাদের এটা লাস্ট ইয়ার চলছে। পরীক্ষা আছে কালকে, তারা লয়ার নিয়ে পড়াশোনা করছে। আর একটা কথা, এরা হলো কাজিন সিস্টার। এই জিমিন, দে না প্লিজ, ওই বইন বলে দে না, একটা প্রশ্নের উত্তর বলে দে। তোকে বলেছিলাম পড় পড়, আমার কথা শুনবি না। এখন খেলা বুঝ কেমন লাগে। প্রফেসর গমিও তে আর জিমিনের দিকেই তাকিয়ে ছিল। এটা দেখে তে প্রফেসর গমিওকে চোখ টিপ মারলো। প্রফেসর গমিও আগে থেকে তেকে পছন্দ করত আর আজকে তে ওকে গ্রিন সিগন্যাল দিল। এটা যথেষ্ট ছিল গমিওর জন্য। তখন গমিও তের কাছে গেল। কি সমস্যা হচ্ছে বলো আমাকে, আমি বলে দিচ্ছি। স্যার, অ্যাকচুয়ালি না, আমার 3 নম্বর প্রশ্নটাতে সমস্যা হচ্ছে, প্লিজ বলুন না। এটা বলে তে কিউট ফেস করে গমিওর দিকে তাকিয়ে বলল, স্যার শুনুন না, কলেজ ছুটির পর আমার নাম্বার আপনাকে দেব, ওকে বাবু? প্রফেসর গমিও এইরকম তের কথা শুনে তো গলে বরফ জল নুন জল হয়ে যায়। তারপর তেকে অর্ধেকের চেয়ে বেশি উত্তর বলে দেয়। তে এর পিছনে বসে থাকা জিমিন এদের কাণ্ড কারখানা দেখে বেহুশ হওয়ার অবস্থা, কিন্তু নিজেকে সামলে শক্ত করে তে আর গমিও স্যারের কাণ্ড দেখছে। প্রফেসর তেকে উত্তর বলে তাড়াতাড়ি আবার ক্লাসে রাউন্ড দিতে লাগলো। এই ফাঁকে তে জিমিনকে এবং তার পুরো গ্যাংকে বলে দিল প্রশ্নের উত্তরগুলো। কলেজে লাস্ট ইয়ারে ক্লাসের সামনে প্রফেসর গমিও আর তে সামনাসামনি দাঁড়িয়ে আছে। তে গমিওকে দেখে লজ্জা পাচ্ছে আর গমিও তেকে দেখে। ক্যাম্পাসে দাঁড়িয়ে জিমিন আর লিসা জেনে ওদের দৃশ্য দেখে জিমিন বলল, লিসা প্লিজ আমাকে পাগলখানার নাম্বার দে না, একটা কল করব। কেন রে, পাগলখানায় যাবি নাকি? আমি কালকে কল করেছিলাম, ওখানকার মানুষ বলছে সিট খালি নেই, তো তুই পরে যাবি। গট ইট? না রে, আমি যাব না। তুই গমিওসের আর তুই জেনির জন্য গাড়ি আনতে বলবো আর তাদেরকে বলবো যেন পাগলখানার ছাদে নইলে বেসমেন্টে রাখবে তোদেরকে। তোরা চুপ করবি? ওই দিকে তাকা। তে কতক্ষণ লাগাচ্ছে নাম্বার দিতে, মনে হচ্ছে সিরিয়াল চলছে। ধুমতানা ধুমতানা। তখন তারা ওই দিকে সিরিয়াস ভাবে দেখতে শুরু করলো, ফোকাস করে। জেনি, লিসা, জিমিন ক্যাম্পাস থেকে একদম তে আর গমিও স্যারকে মনোযোগ দিয়ে দেখছে। আর তে তার ব্যাগ থেকে আস্তে করে একটা কাগজের টুকরো বের করে গমিও স্যারের হাতে দিয়ে লজ্জাতে দিল এক দৌড়। কলেজের বাইরে তার পিছন পিছন বাকি 3 জনও দৌড়ে আসছে। এক জায়গায় দাঁড়িয়ে তে বকতে শুরু করে, শালা বুড়া খাটাস, মাথায় চুল নেই, টাকলা গন্ডার হনুমান অ্যানাকোন্ডা, তোর কোনোদিন বিয়ে হবে না দেখিস। শালা এত শরম জীবনে করিনি। শরম করতে করতে মুখ ব্যথা হয়ে গেল। এত সুন্দর সুন্দর কথা কাকে বলছিস বই? কেন প্রফেসর গমিওকে? এত যখন ভালো গুণ আছে ওর, তাহলে নাম্বার দিলি কেন ওকে? আচ্ছা আমি পাগল?
এই কথাতে কোনো ডাউট নেই। তে একটা হাসি দিয়ে আমি জেনির নাম্বার দিয়েছি এই বলে তে দিল একদম। জেনির এটা বুঝতে টাইম লাগলো 5 মিনিট, কিন্তু যখন বুঝলো তখন তে লাপাত্তা হয়ে গেল। তে শ্যাওলা গাছের পেতনি, তোকে আমি একবার পাই, তের বাচ্চা তোকে আমি চিবিয়ে খাবো, এই বলে জেনি তেকে খুঁজতে লাগলো। জিমিন আর লিসা যখন শুনলো তে জেনির নাম্বার দিয়ে এসেছে তখন তারা তের আগে লাপাত্তা হয়ে গেল, কারণ জানতো তারা যদি জেনি তাদেরকে পায় তাহলে তাদেরকে চিবিয়ে খাবে। জাঙ্গুক নিজের কেবিনে কাজ করছে, তখনই তার ফোনটা বেজে উঠল। বিরক্তি ভরা মুখে তাকিয়ে দেখে ফোনের স্ক্রিনে তার মায়ের নামটা ভাসছে। তখন জাঙ্গুক ফোন রিসিভ করে কানে দিতেই অফিস থেকে তার মা বলে উঠল, হ্যালো মা, বলো। হ্যালো জাঙ্কুক বাবা, তোর বাবা বললো তোরা নাকি এই মাসে আসবি না, কেন কি হলো আবার? জিন কাঁদতে লাগলো এই বলে। মা প্লিজ পুরো কথাটা আগে শোনো। বাবা বলেনি তোমাকে আর ছোট মাকে যে আমাদের প্রমোশন হয়েছে, এটার জন্য আমাদের দুজনের কাজের প্রেশার অনেক বেড়েছে, তাই এই মাসে না আসছে মাসে আমরা পাক্কা যাব, কথা দিচ্ছি। ছোট মাকেও বলো কথাটা। কিন্তু জাঙ্কুক তোরা তো এই মাসে। মা প্লিজ কথা বোঝো, বাড়াবাড়ি করো না প্লিজ। ঠিক আছে শোন না বাবা, সুগা আছে, তোর ছোট মা কথা বলতো। না মা, সুগা ওর কেবিনে আছে, এখন অফিসে আছে, আমরা পরে কল করি, ওকে বাই। এই কথা বলে জাঙ্কুক ফোন কেটে দিল। জিনকে আর কিছু বলার সুযোগ দিল না। জাঙ্কুক আবার কাজে মনোযোগ দিল। এনার পরিচয় হলো, এনার নাম জিয়ান জাংকুক। ইনি ইউকেতে জব করেন। জিন আর আরএম এর বড় ছেলে, এনার বোন জিমিন, আর বাকিগুলো ভিডিওতে জানবে। ইনি হচ্ছেন আমাদের দ্বিতীয় হিরো জিয়ন সুগা, জিহুক আর আয়ুর বড় ছেলে। এনার বোন হচ্ছে জিয়ন তিয়াং। এনার সম্ভব আমরা গল্পে জেনে যাব বাকিগুলো। আর জাংকুক আর সুগা এরা কাজান ব্রাদার। ফাইনালি 5 বছর পর সুগা আর জাংকুক কোরিয়ার মাটিতে পা রাখলো। দুইজনে এয়ারপোর্ট আরএম আর জেহুক গিয়েছিল তাদেরকে রিসিভ করতে। তারা যখন বাড়ি আসে জিন আর আয়ু দরজায় দাঁড়িয়েছিল। তাদের দুজনকে দেখে ঝাঁপিয়ে পড়লো তাদের বুকে আর কাঁদতে লাগলো। পাক্কা 10 মিনিট পর, মা ছাড়ো প্লিজ, অনেকক্ষণ হলো তো, আর আমি তো আছি এখানে। সব শিফট করেছি লন্ডন থেকে কোরিয়াতে, তাই আর যাচ্ছি না লন্ডনে, এখানেই থাকবো। কথা শোনো মা, ছাড়ো, আর যাব না, এখানেই থাকবো তো এখন। জিন আর আয়ু এই কথা শুনে অবাক করে তাকিয়ে থাকে জাংকুক আর সুগার দিয়ে। তখন আরএম বলল, হ্যাঁ গো, ওরা এখন এখানেই থাকবে, আর যাবে না, এখানে ওদের অফিসটা শিফট হয়ে গেছে, এটার জন্য 1 মাস বেশি লেগেছে। এই বলে আরএম জিনের দিকে তাকালো। হ্যাঁ গো, তোমরা কি ছেলেদেরকে বাড়ির বাইরে রাখবা নাকি ভিতরেও আসতে দিবা? এত দূর থেকে জার্নি করে এসেছে, তারপর আবার সকাল থেকে কিছু খায়নি ওরা, তোমরা কি দরজায় ওদেরকে দাঁড় করিয়ে রাখবা নাকি ওদেরকে ভিতরে নিয়ে যাওয়া? হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসো সবাই। হ্যাঁ বাবু, তোমরা কি লন্ডনে খাবার খেতে না? একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার ছেলেরা, মুখ তো কেমন শুকিয়ে গেছে। এসে এসে খাবার দিচ্ছি, ফ্রেশ ফ্রেশ, তোমাদের পছন্দের মতো সব রান্না করেছি। এই বলে আয়ু আর জিন দ্রুত রান্নাঘরে পা বাড়ালেন, আর বাকিরা নিজের নিজের রুমে চলে গেল। 8 ঘন্টা পর সবাই ফ্রেশ হয়ে ডাইনিং এরিয়াতে আসলো খাবার খেতে। জাংকুক আর সুগা চেয়ারে বসতেই জিন আর আয়ু তাদের পাতে খাবার বেড়ে দিতে লাগলো, এবং আরএম আর জেহুপের। কিন্তু সুগা আর জাংকুক খাওয়া বাদ দিয়ে এদিকে ওদিকে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। এটা দেখে জিন বলল,
বাবা জাঙ্কুক, সুগা, কি হলো বাবা, খাবার খাচ্ছ না, কি হয়েছে বলো? তখন জাঙ্কুক আর সুগা একসাথে বলে উঠলো, জিমিন আর তে কোথায় বড় মা? তারা কি খাবার খাবে না? যখন থেকে এসেছি তখন থেকে তাদের মুখ পর্যন্ত দেখিনি। ওরা কি বাড়িতে নেই? এই কথা বলে জাঙ্কুক আর সুগা থামলো। আরে তোমরা আগে খাবার খাও, তারপর বলছি সব কথা। এটা শুনে জাঙ্কুক আর সুগা চুপচাপ খাবার খেতে লাগলো, আর জিন আর আয়ু ওদের খাবার বেড়ে দিতে লাগলো। 10 মিনিট পর সবার খাওয়া হয়ে যাওয়ার পর তারপর সবাই ড্রয়িং রুমের সোফাতে বসলো। পিনপতন নীরবতা ভেঙে জাঙ্কুক আর সুগা বলল, বলো বাবা, জিমিন কোথায় আছে? কে কোথায় বাবা? আসলে কথা হচ্ছে, সেই ঘটনার পর তোমরা যেদিন ইউকে চলে গিয়েছিলে তার 1 সপ্তাহ পর তারা দুইজন দেগুতে পড়াশোনার জন্য যেতে জিদ করতে শুরু করলো। ওদের কথা যখন আমরা মানতে চাইছিলাম না তখন তারা খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। তাই আমরা এক প্রকার বাধ্য হয়ে ওদেরকে যেতে দিয়েছিলাম। কিন্তু তোমাদের মতো ওরাও 6 বছর হলো বাড়ি ফেরেনি। এই কথা বলে আরন চুপ হয়ে গেল। বাবা, তেকে কল করো। জিহুক তখন তের নাম্বারে কল লাগালো। রিং হতে শুরু করলো, কিন্তু 4 বার রিং হয়ে কেটে গেল। ওই পাশ থেকে কেউ ফোন ধরলো না। তে আর জিমিন মনে হয় ঘুমিয়ে পড়েছে, তো কালকে কল করব, এটা বলে জিহুক চুপ হয়ে গেল। এটা শুনে সবাই নিজের নিজের রুমে চলে গেল ঘুমাতে। চারিদিকে মাতাল হয়ে ছেলে মেয়েরা ডান্স করছে। তে আর জিমিন আধো মাতাল হয়ে ডান্স করছে স্টেজে। ওই দিকে তের ফোন রিং করে কেটে গেল। இருட்டில் சிட்டி வாழும் ராஜாவுக்கு எல்லாரும் சொல்ல, இவனை தொழுவானாயும் ஜனத்திறக்க காலம் எடுத்து வச்சால் சொர்க்கம் போலும் மன்னம் பெற. রাতে লেট করে ক্লাব থেকে মেসে ফিরেছে তারা, তাই দুপুর 2টা বেজে গেছে, কারোর চোখ খুলছে না। এর মধ্যে তের ফোনটা বেজে উঠল। কে ভাই এত রাতে কল করে? হ্যালো, কে এত রাতে আমাকে কল করছেন? ভাই প্লিজ আপনিও ঘুমিয়ে যান, আমাকেও ঘুমাতে দিন। গুড নাইট। তে এখন দুপুর 2টা বাজে আর তুই এখনো উঠিসনি ঘুম থেকে? তে একটু চটে গিয়ে বলল, কি ভাই তুই আমাকে বলবি রাত আছে নাকি দুপুর? ফোনটা কাটতে গেলে জিমিন পাশ থেকে ঘুম ঘুম চোখে বলে উঠলো, এই তে বক বক করছিস কেন, ঘুমা। এটা শুনে তে ফোনটা কেটে এক পাশে রেখে আবার আড়মোড়া ভেঙে শুয়ে পড়লো। আর কিছু বলতে পারলো না সুগা, তার আগে তে কল কেটে দিল। অসভ্য মেয়ে, ভাষা কেমন? তে এর বাচ্চা, আসছি আমি, তোকে রাত আর দিন কি সেটা বুঝাবো। এই বলে সুগা আর জাঙ্কুক দেগুর জন্য বেরিয়ে পড়লো তে আর জিমিনের কাছে। এতদিন পর বাড়িতে এসেছে সুগা আর জাঙ্কুক। মা বাবার সাথে তো দেখা হলো, কিন্তু বোনদেরকে দেখতে ইচ্ছা করছে, তাই সুগা কথা বলার জন্য তেকে কল করেছিল। কিন্তু তে এইরকম কথা শুনে সুগার মাথা খারাপ হয়ে গেল। সুগা ভাবছে, তে এত বেয়াদব হয়েছে। জাঙ্কুক তো রেগে তার চোয়াল শক্ত করে বলল, গাড়ি বের কর। তারপর টানা 6 ঘন্টা ড্রাইভিং করে তারা দুইজন তে আর জিমিনের হোস্টেলের সামনে চলে আসলো। হোস্টেলে ঢুকে সুপারকে বলে যে তারা তে আর জিমিনের বড় ভাই, তাদের সাথে দেখা করতে এসেছে, তাদেরকে ডাকতে বলে। তারপর তারা হোস্টেলের গার্ডেনে বেঞ্চে বসে তে আর জিমিনের জন্য অপেক্ষা করতে লাগলো। 10 মিনিট পর তে আর জিমিন বাগানে আসলো। মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে এই কেউটা জাঙ্কুক ভাইয়ের মতো লাগছে না? দেখ দেখ, ওই যেখানে দাঁড়িয়ে আছে। না রে, ওটা তো সুগা ভাইয়ের মতো লাগছে। দেখ দেখ, বিড়ালের মতো
চোখগুলো গোল গোল। তারপর তারা দুজন আর একটু কাছে যেতে বুঝতে পারে ওরা দুজন সত্যি তাদের সামনে দাঁড়িয়ে আছে। তে আর জিমিন সুগা আর জাংকুকের কাছ থেকে চোখ সরিয়ে নিজের ভাইদেরকে দৌড়ে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরল। কেমন আছে ভাইয়া? ভালো। আর তুই কেমন আছিস আমার মেয়ে? কত গলায় বলল তে। ভালো, অনেক মিস করেছি তোমাকে। আমিও অনেক মিস করেছি। তুই এত বেয়াদব হয়েছিস কবে থেকে? আগে তো ছিলিস না। তে মান। আর এই দিকে জিমিন তো জাংকুককে জড়িয়ে ধরে এক নাগারে কেঁদেই যাচ্ছে। জাংকুক কিছুতেই চুপ করাতে পারছে না। এটা দেখে জাংকুক সুগাকে ডাকলো। তখন সুগা তেকে বলে যে জিমিনকে চুপ করাতে। এই হাসের বাচ্চা, এত কাঁদার কি আছে? চুপ করবি? তোর মরদ মরলো নাকি? তাই জন্য এত কাঁদছিস? এই কথা শুনে তো সুগা তের মাথায় একটা গাঁটটা মারলো। তের সঙ্গে সঙ্গে একটা আওয়াজ করে উঠলো, আহ ভাইয়া লাগছে। জিমিন তখন কান্না থামিয়ে দাঁতে দাঁত চেপে বলল, না রে, আমার মরদ না, তোর মরদ মরেছে। আমাকে বলতে এসেছে আমার মরদ মরেছে। তে আর জিমিনের এই ধরনের কথাবার্তা শুনে তো সুগা আর জাংকুক আকাশ থেকে বারবার পড়ছে। প্রায় 5 মিনিট পর তে আর জিমিনের ঝগড়াটা থামলো। তারপর তারা চারজন টুকটাক কথা বলে খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে গেল। সেখানে গিয়ে তে আর জিমিন নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করে গিলতে ব্যস্ত হয়ে গেল। আর জাংকুক তেকে দেখতে ব্যস্ত আর সুগা জিমিনকে দেখতে ব্যস্ত। এর মধ্যে জাংকুক বলে উঠল, এখান থেকে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিবা, আমরা সুপারের সাথে কথা বলবো। কেন? বাড়ি যাবে না? কিন্তু ভাইয়া, আমাদের পরীক্ষা শেষ হয়নি তো, আরো আছে পরীক্ষা, তারপর যাব। কিন্তু আমরা যতদূর জানি তোমাদের পরীক্ষা 15 দিন আগে শেষ হয়েছে। জিমিন, তে কিসের পরীক্ষা চলছে শুনি? ভাইয়া তুমি জানো না, আমাদের এক্সট্রা ক্লাস চলছে তো। তে এক্সট্রা ক্লাস পরীক্ষার আগে হয়, পরীক্ষার পর না। কিন্তু ভাইয়া, ব্যাস আর কিছু শুনতে চাই না, চুপচাপ ব্যাগপত্র গুছিয়ে হোস্টেলের বাইরে চলে আসবা। ভাইয়া, বিশেষ করে আমাদের আরো পরীক্ষা আছে, সেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরবো। প্লিজ 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 ভাইয়া। জিমিন, আমি বারবার এক কথা বলবো না, নইলে বাবা আর ছোট কাকাকে বলবো তোমাদেরকে যেন টাকা না পাঠায়। এবার তোমাদের চয়েস, কি করবে? এখানে থাকবে নাকি আমাদের সাথে বাড়ি যাবে? এটা বলে জাংকুক বিল পে করতে চলে গেল রিসেপশনে। তে জিমিন আর কি করবে, একে উপরের দিকে তাকিয়ে তারপর উঠে বেসিনে হাত ধুয়ে সোজা গাড়িতে বসে পড়ল। জাংকুক গাড়ি স্টার্ট করে সোজা হোস্টেলে গিয়ে থামলো। সুগা আর জাংকুক হোস্টেলের ইনচার্জের সাথে কথা বলতে গেল। তে আর জিমিনকে হোস্টেল থেকে নিয়ে যাওয়ার পারমিশনটা নিয়ে নিল। সুগা বাড়ি ফোন করে বলে দেয় যে তে আর জিমিনকে তারা সাথে করে নিয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পর তে আর জিমিন বাইরে আসলো। তারপর তাদের জিনিসগুলো গাড়িতে তুলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জাংকুক তেকে গাড়ির আয়নায় দেখে মনে মনে ভাবছে, আমার বিয়ের আগে থেকে অনেক সুন্দর হয়েছে। আমি জানি তোমার রাগ অভিমান পাহাড়ে রূপান্তরিত হয়েছে, এটাকে ভেঙে তোমার কাছে যাওয়া মুশকিল, কিন্তু আমি শেষ অবধি চেষ্টা করব। আমার তে অনেক ভালোবাসি জান, আমি তোমাকে অনেক ভালোবাসি তে। সুগা ড্রাইভ করছে আর পিছনে বসে থাকা বকবক করা জিমিনের দিকে তাকিয়ে ভাবছে, মোচি বেবি অনেক রেগে আছে জানি, কিন্তু চিন্তা করো না হাসার বাচ্চা, খুব শীঘ্রই তোমাকে আমি আমার করে নিব। ওয়েট এন্ড ওয়াচ বেবি।
ঘন্টা ড্রাইভ করে রাত 11টার সময় তারা বাড়ি পৌঁছল। বাড়ির সবাই তখন জেগেছিল, কারণ 6 বছর পর বাড়িতে ছেলে মেয়েরা বাড়ি ফিরছে সেই খুশিতে। সেই ঘটনার পর থেকে বাড়ি একদম ফাঁকা হয়ে গিয়েছিল। ফাঁকা ঘর বাড়ি দেখে আয়ু আর জিন প্রায় কান্না করত তাদের ছেলে মেয়েদের জন্য। দরজার সামনে অধীর আগ্রহে দাঁড়িয়েছিল জিন আর আয়ু, ফুলের মতো মেয়েদেরকে দেখার জন্য। কিন্তু তে আর জিমিন গাড়ি থেকে নেমে নিজেদের বাবাদের জড়িয়ে ধরে বাড়ির ভিতরে চলে গেল। তে জিন আর আয়ুকে দেখেও না দেখার মতো বাড়ির ভিতরে চলে গেল। এটা দেখে জিন আর আয়ু চোখের জল টলমল করতে লাগলো। কিছুক্ষণ পর ফুটে কেঁদেই উঠল দুজনে। এই দৃশ্য দেখে জাংকুক আর সুগা অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলল না। বাবা মেয়েদের মধ্যে অনেকক্ষণ কথা হওয়ার পর আরেম বলল, তেমা জিমিন যাও, ফ্রেশ হয়ে এসো, ডিনার করবো একসাথে। বাবা আমরা খেয়ে এসেছি, আমাদের পেট ভরা, প্লিজ আর খাবো না, নইলে পেট থেকে সব খাবার বেরিয়ে আসবে। আমরা এখন রেস্ট করব। একটু খাবে, চলো অল্পটুকু। বাবা প্লিজ খাবো না। ওকে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নিবা, ওকে? এটা বলে আরেম ওদেরকে পাঠিয়ে দিল। জিমি নিজের রুমে চলে গেল। এই দৃশ্যগুলো রান্নাঘর থেকে ভেজা চোখে দেখছে জিন আর আয়ু। তারপর তারা মনে মনে ভাবছে সেদিন তাদেরকে মারাটা হয়তো ঠিক হয়নি। তারপর তারা 4 জন ডিনার করে নিজে রুমে চলে গেল ঘুমাতে। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। তেমা জিমিন মা একটু ঘুরে এসো তো, তোমাদের সঙ্গে কথা আছে। জিহুক আর আরেম তে আর জিমিনকে রুমে ডাকলো। হ্যাঁ বাবা আসছি। আরেম একটা সিরিয়াস মুডেই বললাম, আমরা 4 জন মিলে একটা ডিসিশন নিয়েছি। জাংকুক আর সুগার সাথে এই বিষয়ে কথা বলেছি, তারা রাজি, তাদের কোনো আপত্তি নেই। এই বলে আরেম সাহেব জিহুকের দিকে তাকালো। জিহুক সাহেব উসখুস করতে করতে বলল, জিমিন আর সুগার জাংকুক আর তের বিয়ে ঠিক করেছি। এটা বলা শেষ হতে না হতেই তে আর জিমিন একসাথে বলে উঠল, না। আরেম আর জিহুককে আর কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। তার আগে তে আর জিমিন হন করে চলে গেল রুম থেকে। রুমে গিয়ে তে জিমিন ভাবছে 6 বছর আগের কথা। তখন তে জিমিনের বয়স ছিল 17 আর সুগা জাংকুকের বয়স ছিল 22। তে আর জিমিন তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। তখন তাদের কিশোরী মনে দাগ কেটেছিল সুগা আর জাংকুক। তে জাংকুককে দেখলে হ্যাংলার মতো তাকিয়ে থাকতো। তারপর জাংকুকের রুমে যাওয়ার জন্য সুযোগ খুঁজতো, জাংকুকের জন্য কফি নিয়ে যাওয়া। জিমিন তো 1 দফা এগিয়েই থাকতো, সুগা না দেখলে খাবার খেতই না। এগুলো দেখে আরেম আর জেহক স্বাভাবিকভাবে নিলেও জিন আর আয়ু তাদের মেয়েদের কাণ্ড দেখে সব বুঝতে পারছে, কিন্তু তাদের ভয় হচ্ছে যে কখন যেন তে আর জিমিন সুগা আর জাংকুককে তাদের মনের কথা বলে দেয়। ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। একদিন তে আর জিমিন এক বুক সাহস করে তে গেল জাংকুকের রুমে। তখন জাংকুক ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তে কিছু বলবি? আসলে বানি কথা হচ্ছে যে। ভয়ে তে বলল, জাংকুক আই লাভ ইউ। এটা শুনে জাংকুকের মাথা খারাপ হয়ে গেল। জাংকুক তখন তেকে খুব জোরে একটা ধাক্কা দিল। তে ছিটকে দেওয়াল আর পিঠটা লাগলো। তোর বয়স কত যে তুই আমার সাথে প্রেম করতে এসেছিস? এত সুরের করকরনি উঠেছে তোর? এই বলে জাংকুক তের গালে পরপর 2টা থাপ্পড় মারলো। তারপর আয়ুকে ডাকতে লাগলো, ছোট মা, ও ছোট মা। আয়ু দৌড়াতে হাঁপাতে বলল, কি হয়েছে বাবা, ডাকছো কেন? তোমার মেয়েকে সামলাও, আমার সাথে প্রেম করতে এসেছে। এটা বলে জাংকুক হন করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। তে খানকির বাচ্চা, তোর বড় ভাইকে প্রেমের প্রস্তাব দিস, লজ্জা করে না? এই বলে আয়ু তেকে 3-4টা থাপ্পড় দিকে এবং ঘর থেকে চলে গেল। জিমিনের মুখে আই লাভ ইউ শুনে সুগা জিনকে ডাকতে শুরু করলো, বড় মা, ও বড় মা। জিন সুগার ডাকে রুমে ছুটে এসে সুগাকে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে বাবা?
সুগা জিনকে দেখে বলতে লাগলো, তোমার মেয়ের বর লাগবে, আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। এটা বলে সুগা রুম থেকে চলে গেল। জিন এটা শুনে জিন তখন জিমিনের চুলের মুঠি ধরে মারতে শুরু করলো আর বলছে, এই মুখপুরি, আমি জানতাম তুই এইরকম কাজ করবি, তোকে কেন যে জন্ম দিলাম, তোকে জন্মের আগে গলা টিপে মেরে ফেললাম না কেন। এই কথা বলছে আর জিমিনকে মারছে। কিছুক্ষণ পর জিন ক্লান্ত হয়ে জিমিনকে ছেড়ে চলে গেল রুম থেকে। কিছুক্ষণ পর জিমিন ধীরে ধীরে রুমে প্রবেশ করলো, কিন্তু তের মাথা থেকে রক্ত পড়তে দেখে তের ক্ষত জায়গাটা ব্যান্ডেজ করে দেয়। একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল দুইজন। কাঁদতে কাঁদতে তারা কখন যে ঘুমিয়ে পড়েছিল তারা নিজেরাই বুঝতে পারে। সেদিন আরেম আর জেহব অফিসে ছিল। যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে, জিন আর আয়ুষ সব কথা বলে তাদেরকে। সেদিন রাতে জাঙ্কুক আর সুগা ইউকের জন্য চলে যায়। তারপর দিন জেহব আর আরেম তে জিমিনের রুমে গেল ব্রেকফাস্টের জন্য ডাকতে। তখন তে বলল, বাবা, আমরা হোস্টেলে থাকতে চাই, সেখান থেকেই পড়াশোনা করব। কিন্তু মা, বাড়িতে কি সমস্যা হচ্ছে তোমাদের, বলো আমাদেরকে। বাবা প্লিজ, এত কিছু শুনবো না, আমরা যাব মানে যাব, যদি না যেতে দাও তাহলে আমরা খাবার খাবো না। পুরো এক সপ্তাহ পর আরেম আর দেহ বাধ্য হয়ে তে আর জিমিনকে ঘুরতে যাওয়ার পারমিশন দিয়ে দিল। যাওয়ার দিন আরেম জেহবকে জড়িয়ে ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। জিন আর আয়ুর দিকে তাকালো না পর্যন্ত। তখন জিন বলল, সব দেখা আছে আমার, 10 দিন পর ঠিক বাড়ি চলে আসবে। এই বলে রান্নাঘরে চলে গেলেন হন হন করে। अब चुपचाप से खिड़की के पास चल। इसने देखा तो नहीं? नहीं, अब मैं अंदर जाऊंगा। ये ড্রয়িং রুমের টিভিতে কার্টুন চালিয়ে টি আর জিমি নিজেদের মধ্যে মজা করতে ব্যস্ত ছিল। এমন সময় জাঙ্কুক আর সুগা কোথা থেকে যেন রেগে ফায়ার হয়ে হন হন করে ড্রয়িং রুমে প্রবেশ করে। বাবা বলেছে তোমরা বিয়ের জন্য না করেছো। বলেছি যখন, জিজ্ঞাসা করছো কেন? আজব বিষয়। কিন্তু সমস্যা কোথায় তোমাদের বিয়ে করতে আমাদেরকে? দেখো সুগা ভাইয়া, আমরা বলেছি তোমাদেরকে বিয়ে করব না, আমরা এটা বলিনি আমরা বিয়ে করব না। কেন বিয়ে করবি না? কারণ আমাদের বয়ফ্রেন্ড আছে, আমরা তাদেরকে বিয়ে করব, বুঝলে? এই কথা শুনে জাঙ্কুক আর সুগা রাগে হাত মুষ্টিবদ্ধ করে তাদের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তখন জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা, এটার জন্য তোমরা বাড়ি আসতে চাইছিলেন না? বাড়ি থেকে পড়াশোনা করলে তো তোমরা আর ছেলেদের সাথে মিশতে পারতে না। হোস্টেলে থেকে তোমরা নোংরামি করে বেড়াচ্ছ, তাই না? এটা ভদ্র বাড়ির মেয়েদের স্বভাবে পড়ে না। আমি ভদ্র ঘরের মেয়ের মতো আচরণ করব নাকি অভদ্র ঘরের মেয়ের মতো আচরণ করব, সেটা দেখার তোমার কাজ না ভাইয়া। তুমি ভাইয়া তো ভাইয়ার মতো থাকো, আমার বাবা হতে যেও না, নইলে তোমাদের সম্মান কেমন করে রাস্তায় নামাতে হবে সেটা আমার জানা আছে। এই বলে তে হন হন করে উপরে চলে গেল। জিমিন তের পিছে পিছে চলে গেল। এটা শুনে ড্রয়িং রুমের উপস্থিত সবার মাথায় হাত উঠে গেল। সুগা আর জাঙ্কুক রাগ কন্ট্রোল করতে না পেরে বাড়ির বাইরে চলে গেল হন হন করে। এই তে বাচ্চা, আমাদের বয়ফ্রেন্ড কোথায় আছে? মানে কি? 5 মিনিট আগে একজন এলিয়েন যে বড় মুখ করে বলে এসেছে আমাদের বয়ফ্রেন্ড আছে, তো আমাকে দেখা তারা দুজন কোথায়? আচ্ছা, তো সেই কথা তুই আমাকে জিজ্ঞাসা করছিস কেন? সে এলিয়েনকে জিজ্ঞাসা কর। তের বাচ্চা, তোকে আমি খুন করে ফেলবো যদি তোর বিড়াল ভাইটা যদি রেগে গিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করে। আরে কাম ডাউন জিমিন, 6 বছর অপেক্ষা করতে পারলে আমার ভাইয়ের জন্য, এখন 1 সপ্তাহ অপেক্ষা করতে পারছো না? আমার তো তোমার ভাইটা লাগবে। আরে তুই দেখতে থাক শুধু, তীরটা এমন জায়গায় মেরেছি না, কাজ হবে মানে আলবাত হবে।
জাঙ্কুক আর সুগা ড্রাইভ করে একটা নির্জন রাস্তায় দাঁড়ালো। তারপর জাঙ্কুক গাড়ি থেকে নেমে একটা সিগারেট বের করে খেতে লাগলো। সিগারেট খেতে খেতে পকেট থেকে ফোন বের করে ফোন লাগালো কাউকে। হ্যালো, ওদের খোঁজ পেয়েছো? না স্যার। তাহলে ওরা কি মিথ্যে বলছে? স্যার, আমরা 6 বছরের সব ডিটেলস বের করেছি। ওদের কোনো বয়ফ্রেন্ড নেই। ভালো করে খোঁজ করো, ওদের আমার লাগবেই লাগবে। স্যার, আমরা 6 বার চেক করেছি, ওদের কোনো বয়ফ্রেন্ড নেই। ওরা আপনাদেরকে মিথ্যে কথা বলেছে। এটা শুনে জাঙ্কুক কল কেটে দিয়ে সুগার দিকে তাকালো। তার মানে ওরা আমাদেরকে মিথ্যে বলেছে, আমাদেরকে রাগানোর জন্য ওই কথাটা বলেছে। তে তে তে, আমার তো তোমাকে লাগবে। আই সোয়ার, যেমন করে হোক আমি তোমাকে আমার করেই ছাড়ব। জাঙ্কুক, আমাদেরকে কিছু করতে হবে, না হলে এরা হাত থেকে বেরিয়ে যাবে। এবার বাড়ি চল, অনেক রাত হয়েছে। ব্রেকফাস্ট টেবিলে সুগা আর জাঙ্কুক ছাড়া সবাই আছে। সবার খাওয়ার মধ্যে জিমিন বলে উঠল, বাবা, আমাদের কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে? বড় পাপা, এখন আমাদের পরীক্ষার রেজাল্ট এসে গেছে, তো আমরা ভাবছি কোর্টে আমাদের সব ডকুমেন্টস গুলো সাবমিট করে দেব। নেক্সট মান্থ থেকে ট্রেনিং এ যাব, এই জন্য টাকাটা লাগবে। ওকে, তোমরা খাওয়া শেষ করো, তারপর আমার এটিএম কার্ডটা নিয়ে যাও। এই বলে আরএম খাওয়া থেকে উঠে গেলেন বেসিনে হাত ধুতে। তে জিমিন খাওয়া শেষ করে তাড়াতাড়ি কোর্টের উদ্দেশ্যে চলে গেল। তে জিমিন চলে যেতেই তখন জিন মুখ খুললেন, জাঙ্কুকের বাবা, আজকে তোমরা দুজন কাজে যেও না। কেন যাব না? জাঙ্কুক আর সুগা বলেছে তোমাদের সাথে কিছু কথা আছে ওদের। ওরা দুজন অফিসে যায়নি এখনো? ব্রেকফাস্ট করবে না ওরা? না গো, ওরা রুমে আছে। ওদেরকে ডাকো এবং ব্রেকফাস্ট করাও, আমরা ড্রয়িং রুমে বসছি। এটা বলে আরএম আর জেহব ড্রয়িং রুমের সোফাতে বসলেন। জিন তখন সুগা আর জাঙ্কুককে নিচে ডাকলেন, তারপর আগে ওদেরকে ব্রেকফাস্ট করালেন। তারপর ড্রয়িং রুমের সোফাতে সবাই একসাথে কথা বলতে বসলেন। পাক্কা 2 ঘন্টা পর তাদের কথা শেষ হলো। তখন আবার আরএম বললেন, আমি তে আর জিমিনকে কোনো জবরদস্তি করব না। আমি এবারও জিজ্ঞাসা করব যে তোমাদেরকে বিয়ে করবে কিনা। এবার যদি ওরা রাজি না হয় তোমাদেরকে বিয়ে করতে, তাহলে কথা শেষ, আর কোনো কথা হবে না এই বিষয়ে। আমারও সেম কথা, ওরা যদি এবারও রাজি না হয় বিয়ে করতে, তাহলে এই বিষয়ে এই বাড়িতে আর কোনো কথা উঠবে না, এটা শেষ কথা। এটা বলে জেহব আর আরএম দুজনে কাজের জন্য উঠে চলে গেলেন। বাপরে, মেয়ের বাপের এত তেজ, তাহলে ভাবো মেয়ের কত তেজ। এই জন্য বলে মেয়েদের হাত চাইতে গেলে বাপের পায়ে পড়তে হবে। হ্যাঁ রে সুগা, ঠিকই বলেছিস। যদি বিয়ে করতে হয় নিজের পছন্দের মেয়েকে, তাহলে মেয়ের বাপের পায়ে ধরো। এটা বলে জাঙ্কুক আর সুগা নিজের অফিসে চলে গেল। বিকেলে তে আর জিমিন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। তখন আরএম আর জেহব তাদেরকে রুমে আসতে বলে। তারপর তারা দুজন চলে যায় তাদের পিছন পিছন তাদের রুমে। আরএম সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন, তে মা, জিমিন মা, তোমাদেরকে আমরা ছোট থেকে অনেক আদর যত্ন করে বড় করেছি। তারপর আরএম সাহেব চুপ করলেন এবং জেহব সাহেবের দিকে তাকালেন। তে জিমিন, আমরা জানি মা, এটা বলা ঠিক হচ্ছে না আমাদের, কিন্তু আমরা পারবো না যে তোমরা অন্য ঘরে যাও। আমরা চাইছি যে তোমরা আমাদের সামনে থাকো সব সময়, সারা জীবনের জন্য। তে জিমিন বুঝতে পারছে আরএম জেহব কি বিষয়ে কথা বলছে, তাই তে বলল, কিন্তু বাবা, আমরা চাইছি না ওদেরকে বিয়ে করতে। তেমা, জিমিন মা, তোমরা কি চাইছো না যে তোমরা আমাদের কাছে থাকো? তার মানে তোমরা আমাদেরকে ভালোবাসো না। এই বলে আরএম তার মুখটা নিচের দিকে করলেন। আমরা হয়তো অনেক স্বার্থপর বাবা, তাই আমাদের খুশির জন্য তোমাদেরকে এইগুলো কথা বলছি। থাক মা, তোমাদেরকে
জাংকুক আর সুগাকে বিয়ে করতে হবে না। তখন জিমিনকে বলে উঠল, ওকে আমরা রেডি ওদেরকে বিয়ে করার জন্য, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। এই বলে জিমিন বাঁকা চোখে তের দিকে তাকালো। কি শর্ত? বিয়ের পর আমাদের সব কথা শুনতে হবে, A to Z। ওদের দুজনের লাইফটা বিয়ের পর আমাদের হিসাবে চলবে। যেমন বলতে গেলে ওরা অফিসে যাবে কি যাবে না সেটা আমরা ঠিক করব। তারপর আমাদের জন্য রান্না করতে হবে রোজ দিন। যদি এগুলো মেনে চলতে পারে ওরা দুজন, তাহলে আমরা বিয়ে করার জন্য রেডি। আরেম আর জেহব জিমিনের সব শর্ত শুনলো। তারপর আরেম বলল, ওকে, তোমাদের শর্ত অনুযায়ী সব হবে, আমরা কথা দিচ্ছি। তাহলে মামুনিরা বিয়ের শপিংটা শুরু করো তোমরা। জাংকুক আর সুগা আর জিমিন এর বিয়ের ডেটটা ফিক্স করা হলো 1 সপ্তাহের মধ্যে। ফাইনালি বিয়ের দিনটাও চলে আসলো। তারপর তেকুক আর ইউনমিনের বিয়ের দিন। ওঠে না নীল অন্ধকার প্রেম বারে বার এই বুকে ঢেউ তোলে, বাদ ভাঙা সুখ লাজে রাঙা মুখ দোলে স্বপ্নেরই করে। প্রেম আমার, প্রেম আমার, ওঠে না নীল অন্ধকার প্রেম বারে বার এই বুকে ঢেউ তোলে, বাদ ভাঙা সুখ লাজে রাঙা মুখ দোলে স্বপ্নেরই করে। প্রেম আমার, প্রেম আমার, দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। দিকে দিকে জ্বালা বুকের ফাইনালি তেকুক আর ইউনমিনের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। লন্ডন থেকে জাংকুক আর সুগার ফ্রেন্ডরা বিয়েতে এসেছিল। তখন জাংকুক আর সুগা তাদের সাথে কথা বলতে গার্ডেন এরিয়াতে চলে গেল, আর তে আর জিমিন তাদের রুমে চলে গেল। তাদের রুমে না, সুগা আর জাংকুকের রুমে চলে গেল। এখন তো তাদের হাজবেন্ড, তাই না? জাংকুক, সুগা, ফাইনালি তোমাদের বিয়েটা হয়ে গেল তোমাদের প্রিয় মানুষের সাথে। তোমাদের কপালটা কত ভালো না? কপাল ভালো বলছিস? এটাকে বলে সোনা মরানো কপাল। এরা না লড়াই করে তাদের ভালোবাসার মানুষটাকে বিয়ে করে নিল। আর আমাদেরকে দেখ, ভালো বাড়ি আছে, ভালো ব্যাংক ব্যালেন্স আছে, ভালো জব আছে, তবু মেয়ের বাবাদেরকে মনে পাওয়া যাচ্ছে না। এই বলে দুই বন্ধু আফসোস করতে করতে কথাগুলো বলল। হ্যাঁ, এটা বলতে পারিস যে আমাদের কপালটা ভালো যে আমরা আমাদের মনের মানুষদেরকেই বিয়ে করেছি। আমরা যাদেরকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি তাদেরকেই বিয়ে করেছি। হ্যাঁ, একটু রেগে আছে, কিন্তু আমি মানিয়ে নিতে পারবো। আমাদের বিয়েটা এখন হয়ে গেছে। হ্যাঁ, একটু রেগে আছে, সেটা 2 দিনে মানিয়ে নিব আমি ওকে। কিন্তু তোদের খবর কি? লিসার বাবা কি মেনেছে নাকি? নইলে লিসাকে নিয়ে তুই পালিয়ে আয় এখানে। জাংকুক আর সুগা এইভাবে তাদের বন্ধুদের সাথে অনেকক্ষণ ধরে আড্ডা মস্তি গল্প করছিল। চলো আমাদের নতুন বউদের দেখে আসি কি করছে তারা রুমে। সুগা আর জাংকুকের রুমটা পুরো লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। সেই সাজানো বিছানায় তে আর জিমিন লাল পরি হয়ে বসে আছে জাংকুক আর সুগার অপেক্ষায়। কিন্তু না, সুগা আর জাংকুকের তো আসার নামই নেই। প্রায় 4 ঘন্টা অপেক্ষা করার পর জাংকুক আর সুগা রুমে আসে। এতক্ষণে তোমার রুমে আসার সময় হয়েছে? আমি একটু বন্ধুদের সাথে কথা বলছিলাম তো, সরি না বাবু। তখন জাংকুকের দিকে একটা বালিশ ছুঁড়ে মেরে বলল, ফ্লোরে চুপচাপ শুয়ে পড়বে। সোনা, আজকে আমাদের বাসর রাত, প্লিজ এরকম করো না। আচ্ছা তাই? বন্ধুদের সাথে যখন কথা বলছিলে তখন মনে ছিল না যে বাসর রাত? 4 ঘন্টা ধরে বকবক করেই যাচ্ছিলে। এখন চুপচাপ ফ্লোরে শুয়ে পড়ো। এই বলে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো বেডে। জাংকুক কিছু বলতে পারলো না, কারণ তখন শর্ত মনে পড়লো আমার বাসর রাত গেল রে। এই বলে জাংকুক ফ্লোরে চাদর বিছিয়ে শুয়ে পড়লো।
সুগা যখন রুমে ঢুকলো তখন জিমিন আয়নার সামনে বসে চুল চিরুনি করছিল। সুগাকে ঢুকতে দেখে জিমিন বলল, তো লাট সাহেবের রুমে আসার সময় হলো। আসলে জিমিন বন্ধুদের সাথে কথা বলতে, আমি কোনো কথা শুনতে চাই না, বেশি কথা বলবা না, নিজের বালিশ উঠাও আর রুম থেকে বেরিয়ে যাও, আমাকে যেন একটা কথা বারবার বলতে না হয়। বেচারা সুগা নিজের বালিশ নিয়ে রুম থেকে ধীরে ধীরে বাইরে এসে দাঁড়ালো। তারপর এদিকে ওদিকে তাকালো, না কেউ নেই। এবার তাড়াতাড়ি গেস্ট রুমে যেতে হবে, যদি আমাকে কেউ বাইরে দেখে কেলেঙ্কারি হয়ে যাবে। নতুন জামাই রুমের বাইরে কি করছে? তখন সুগার গেস্ট রুমে তাড়াতাড়ি গেল। জাঙ্কুক আর সুগা খুব সকালে উঠে রান্নার কাজে লেগে পড়লো। সুগা সবজি কাটছে আর জাঙ্কুক রান্না করছে। এর মধ্যে জিন আর আয়ু রুম থেকে নিচে নেমে আসলেন ব্রেকফাস্ট তৈরি করার জন্য কিচেনে। কিন্তু কিচেনে এসে এদের দুজনকে দেখে তো তারা তো অবাক। জাঙ্কুক, সুগা, কিচেনে কি করছো বলো তোমরা? আর এত সকালে উঠেছো কেন আজকের দিনে? যাও রুমে যাও, আমরা করে নেব বাকি, তোমাদেরকে করতে হবে না। মা, আমাদের রান্না অলমোস্ট শেষ, তোমরা সবাইকে ডেকে তুলে নিয়ে এসো, আমরা টেবিলে খাবার সাজাচ্ছি। আর কি বললা? এটা তোমাদের বৌমা আর তোমার মেয়ের আবদার যে আমরা রান্না করে তোমাদেরকে খাওয়াবো, তো যাও টেবিলে বসো। তে আর জিমিনের নাম শুনে জিন আর আয়ু আর কিছু বেশি কথা বলল না, চুপচাপ সবাইকে ডাকতে লাগলো ব্রেকফাস্টের জন্য। তারপর সবাই এসে হাজির ব্রেকফাস্ট টেবিলে। তারপর যখন সবাই ব্রেকফাস্ট টেবিলে আসে তখন জিন আর আয়ু সুগা আর আরএমকে জোর জবরদস্তি বসিয়ে দিল টেবিলে খাওয়ার জন্য, আর তারাই সার্ভ করতে শুরু করলো। খাওয়ার মাঝখানে আরএম আর জেহক জাঙ্কুক আর সুগাকে দেখে একটা কথাই ভাবছে। সেদিনকে জাঙ্কুক আর সুগা অফিসে না গিয়ে তাদেরকেও যেতে দেয়নি কথা বলার জন্য। সেদিন জাঙ্কুক আর সুগা আরএম আর জেহপের পা ধরে কান্নাকাটি করেছিল, যেমন জিমিন আর তেকে বিয়ের জন্য রাজি করায়। জেহপ আর আরএম তাদের কথা মানতে চাইছিল না, কারণ তে আর জিমিন বিয়ের জন্য না করে দিয়েছিল। কিন্তু জাঙ্কুক আর সুগার রিকোয়েস্ট, পা ধরে কান্নাকাটি শুনে আরএম আর জেহপ ভাবলো একবার কথা বলাই যায় জিমিন আর তের সাথে। তারপর তো তোমরা সবই জানো। এইভাবে সবার খাওয়া শেষ করে সবাই নিজের নিজের কাজে চলে গেল। যেমন জিমিন গেল নিজেদের কোর্টে, জাঙ্কুক সুগা গেল নিজেদের অফিসে, আর আরএম আর জেহো গেল নিজেদের কাজে। জিন আর আয়ু তো তাদের কাজে বাড়িতে আছে, তাই তারা বাড়িতে থেকে গেল। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। সুগা আর জাঙ্কুক সকালে উঠে সবার জন্য নাস্তা বানায়, তারপর আবার অফিসে চলে যায়। এটা দেখার পর আরএম আর জেহো ভাবলো এদের তো এইভাবে আর সারা জীবন সংসার চলবে না, কিছু করতে হবে। তাই আরএম আর জেহো জাঙ্কুক আর সুগাকে বলল যে তাদের রাগ ভাঙাতে যে কোনো ভাবে। তাই জাঙ্কুক আজকে সকালে অফিসে যাওয়ার সময় তেইকে বলে গিয়েছিল বিকেলে তাকে নিয়ে কোথাও বেরোবে। জাঙ্কুক তেইকে নিয়ে একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ যাওয়ার পর একটা সুন্দর গার্ডেন এরিয়াতে তেইকে নিয়ে জাঙ্কুক চলে গেল। তে গাড়ি থেকে নেমে বলল, এখানে এনেছো কেন আমাকে? তে, আমার কিছু কথা ছিল তোমার সাথে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ বলো, শুনছি। তে, সেদিনের জন্য আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি সোনা। সেদিন আমার সেরকম ইন্টেনশন ছিল না তোমাকে কষ্ট দেওয়ার, কিন্তু কি করবো বলো, তোমার বয়স তখন অনেক কম ছিল। তখন যদি তোমাকে আমি অ্যাকসেপ্ট করতাম তাহলে তোমার পড়াশোনা সব নষ্ট হয়ে যেত। কথাটা শোনো, কথাটা বোঝার চেষ্টা করো বাবু। দেখো, আই এম সরি, আমি বলছি তো সরি। আমাকে কি একবার সুযোগ দিতে পারবে না তে, বলো? যদি আমাকে আগে থেকে ভালোবাসতে তাহলে এইভাবে আমার সাথে কথা বলার কোনো কারণই ছিল না। তুমি যদি আমার ভালোর জন্য আমাকে মানা করেছো, তাহলে আমি তোমাকে প্রপোজ করলাম, তুমি আমাকে নর্মালি ভাবেই রিজেক্ট করে দিতা। আমাকে অপমান করার তো কোনো কারণ ছিল না জাঙ্কুক ভাইয়া। তাহলে তে আমার দিকে দেখো বাবু, সরি তো, আমি বলছি তো সরি, আমাকে ক্ষমা করে দাও।
আমি কান ধরে উঠবোস করবো দরকার হলে। দেখো আমাকে মা এমন এমন কথা বলেছিল তোমার ব্যাপারে যে আমি বাধ্য হয়েছিলাম তোমার সাথে এরকম ব্যবহার করার জন্য। সরি বলছি তো সোনা, ক্ষমা করে দাও, এবারের জন্য ক্ষমা করে দাও। সরি সরি সরি, আমি অনেক সরি সেদিনের জন্য, ক্ষমা করে দাও সোনা। জাঙ্কুক প্রায় 2 ঘন্টা ধরে তেকে মারানোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু তে স্ট্রেট কিচ্ছু বলছে না। এইভাবে জাঙ্কুক ওকে বলেই যাচ্ছে। এর আধা ঘন্টা পর তের মুখ খুলল। জাঙ্কুক ভাইয়া, আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু যদি আগের মতো এবারও আমাকে অপমান করেন তাহলে আমি কথা দিচ্ছি এবার আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। এই বলে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে সেও কাঁদতে কাঁদতে বলে, আই লাভ ইউ টু আমার বিয়ের। আমি কথা দিচ্ছি এবার তুমি যা বলবে সেটাই হবে, আর আমি তোমাকে কোনোদিনই ছেড়ে যাব না, এটা কথা দিচ্ছি। তেকুক একে অপরকে জড়িয়ে ধরে আছে আর একে অপরকে বলছে আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। ফাইনালি আমাদের তেকুকের মেকআপ তো হয়ে গেল, এবার চলো দেখে আসি ইউনমিন কি করছে আমাদের। অ্যাকচুয়ালি বাড়িতে এখন কেউ নেই। কি করছো সবাই? অফিস থেকে এত তাড়াতাড়ি এসে আমাকে জ্বালাচ্ছ কেন? আমার পিছনে পিছনে আসছো কেন? যাও তোমার কাজ করো, তুমি রুমে যাও। যতক্ষণ তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছ না ততক্ষণ আমি তোমার পিছনে পিছনে ঘুরবো। তুমি আমার বউ না, আমি বউয়ের পিছনে তো ঘুরছি, অন্য কারোর বউ পিছনে ঘুরবো? সরি না জিমিন, ক্ষমা করে দাও প্লিজ। অ্যাকচুয়ালি সুগা আজকে অফিস থেকে একটু আগে এসেছে কারণ জিমিনের সাথে কথা বলবে বলে। সুগা বাড়ি এসে দেখে বাড়িতে কেউ নেই, এই জন্য জিমিনের পিছন পিছন ঘুরছে, ওর কাছে ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমাটা কম চাইছে, ইরিটেটটা বেশি করছে। জিমিন সুগার এইভাবে কিউট করে তার কাছে ক্ষমা যাওয়া দেখে ও তো আগেই গলে গেছে, কিন্তু সুগাকে জ্বালানোর জন্য এইভাবে নাটক করছে, না আমি ক্ষমা করবো না তোমাকে। কিন্তু কেন? আমি তোমার হাজবেন্ড না, তুমি ভুলে যাচ্ছ কেন? আমি তোমার হাজবেন্ড, বিয়ে করছি তোমাকে। আই এম সরি না বাবু, ক্ষমা করে দাও না প্লিজ প্লিজ প্লিজ। জিমিন তখন সাডেনলি সুগাকে হাক করে বলল, আই লাভ ইউ, অনেক ভালোবাসি আমার বিল্লুটাকে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ আমিও ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ আমার হাসির বাচ্চাটা। ফাইনালি আমাদের ইউমিনরাও এক হয়ে গেল। তো আমি একটা কথা বলতে চাই, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন পৃথিবীর সব ভালোবাসার মানুষরা এক হয়ে যায়। আর আমরা আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।